হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। এই করোনাকালীন সময়ে আপনারা যে যেখানে থাকুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা হচ্ছে আমার সবসময় কামনা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কবিতা। কি কবিতা? নরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান একজন কবি, গুণী একজন কবি, যশস্বী একজন কবি। বাংলা সাহিত্য বোদ্ধাগণ, বাংলা কবিতা যত প্রেমিক রয়েছে তারা কিন্তু এক নামেই তাকে চিনে। হ্যাঁ, আমি সৈয়দ শামসুল হকের কথা বলছি। এই সেই সৈয়দ শামসুল হক। সাথে সাথে এর সম্পর্কে কিন্তু বেসিক তথ্যগুলো আপনারা ফুটফুট করে নেবেন। আমি বারবার এই কথাটি বলে থাকি যে কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতি থেকে আপনাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকে কিংবা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন থাকে। আমি এখন এইচএসসি পরীক্ষার্থীর কথা বলছি। আবার আপনি যদি পিএসসির অন্তর্ভুক্ত পরীক্ষার্থী হয়ে থাকেন কিংবা শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে প্রাইমারি টিচার পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করতে চান, আপনার কিন্তু এই ক্লাসটা আপনার জন্য খুবই উপকার বয়ে নিয়ে আসবে। এই কারণে বলছি সৈয়দ শামসুল হক পিএসসির অন্তর্ভুক্ত বা সিলেবাসের অন্তর্ভুক্ত একজন রাইটার। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি হিসেবে চিনি? আমরা সবাই কিন্তু এক নামে এইভাবে চিনি, তিনি হচ্ছেন কবি। আসলে কি তিনি শুধু কবি? না, তিনি শুধু কবি নন। তবে তিনি সমগ্র বিশ্বেই তার প্রধান পরিচিতি এসেছে কি দিয়ে? কবিতা দিয়ে। তিনি কিন্তু অলরাউন্ডার। তিনি যেমন কবিতা লিখেছেন, তিনি তেমন প্রবন্ধ লিখেছেন, তিনি তেমন ছোট গল্প লিখেছেন, তিনি তেমন নাটক লিখেছেন, হ্যাঁ, তিনি তেমন উপন্যাস লিখেছেন। সাহিত্যের সব শাখাতে তার বিচরণ ছিল অবাধ। আপনি সাহিত্যের যে শাখাতে যাবেন, শুধু মহাকাব্য ছাড়া সব শাখাতেই কি তার বিচরণ আপনি লক্ষ্য করবেন। রবীন্দ্রনাথ যেরকম সব ক্ষেত্রে তার যেরকম অবাধ বিচরণ ছিল, সেরকমই আমরা অবাধ বিচরণ দেখি সৈয়দ শামসুল হকের। তিনি যেন সাহিত্যের সব শাখাতে অবাধ বিচরণ করেছেন। কি কবিতা বলেন, কি উপন্যাস বলেন, কি কাব্য নাটক বলেন, কি আত্মজীবনী বলেন, কি প্রবন্ধ বলেন, কি চিত্রনাট্য বলেন, প্রায় সব জায়গাতেই তার ছিল অবাধ বিচরণ। এই কারণে তার একটি উপাধি হলো সব্যসাচী। কি বলেছি? সব্যসাচী। তো এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন কত সালে? 1935 সালে। আপনি এই তথ্যগুলো নোট করে রাখবেন। 1935 সালের কত? 27 ডিসেম্বর। আমি আগেই বলেছি, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী হন না কেন, আপনার জন্য এই তথ্যগুলো খুবই উপকারী। তার জন্ম কত সাল বলছি? 1935 সালে কত? 27 ডিসেম্বর। কোথায় জন্মগ্রহণ করেছেন? জন্মগ্রহণ করেছেন কুড়িগ্রামে। কোথায়? কুড়িগ্রাম। তার পিতার নাম হলো সৈয়দ সিদ্দিক হুসাইন। কি বলেছি? সৈয়দ সিদ্দিক হুসাইন। কি সাথে সাথে মায়ের নামটা নোট করবেন না? নোট করে রাখুন। মায়ের নামটা হলো হালিমা খাতুন। তিনি, আপনারা জানেন যে 1950 সালে উনি কিন্তু গণিতের লেটার মার্ক সহ উনি কিন্তু ম্যাট্রিক পাস করেছেন। বোঝা যাচ্ছে উনি কিন্তু ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিলেন। এবং পরবর্তীতে উনি কি করেছেন, তার বাবা চেয়েছিল তাকে ডাক্তার বানাতে, কিন্তু তার ইচ্ছে কিন্তু ডাক্তার হওয়া ছিল না, অ্যাম্বিশন অন্যটা ছিল। সে পরবর্তীতে বেশ কিছুদিন কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে গেল সে বাড়ি থেকে। সেখানে গিয়ে একটা ফিল্ড ইন্ডাস্ট্রির সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিল এবং পরবর্তীতে আবার সে বাংলাদেশে চলে এসে সে মানবিক শাখায় ইন্টারমিডিয়েটে সে ভর্তি হয় এবং সে পাশ করে পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে সে ইংরেজিতে স্নাতক করার জন্য ভর্তি হন। আমরা দেখি যে সে কিন্তু পড়াশোনা কিন্তু সে শেষ করতে পারেনি।
পড়াশোনা অসমাপ্ত রেখেই আমরা দেখি যে তিনি একটি পেশার সাথে জড়িত হন। সেই পেশাটির নাম হলো সাংবাদিকতা। তো এই কারণে বলছিলাম চাকরিগুলো লোভনীয়, যে বিবিসিতে কিন্তু সবাই সুযোগ পায় না, সুযোগ করে নিতে হয়, যোগ্যতা দিয়ে সেখানে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। সেই বিবিসিতে বাংলা বিভাগের তিনি প্রযোজকের দায়িত্ব পালন করতেন। ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছিলেন ডাক্তার আনোয়ারা সৈয়দ হককে। মনে রাখবেন, ডাক্তার আনোয়ারা সৈয়দ হক, তাদের এক ছেলে এক মেয়ে। তো বলছিলাম যে তাকে কিন্তু বলা হয় সব্যসাচী, আগেই বলেছি। আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি সেই কবিতাটিতে সর্বমোট লাইন বা পংক্তি রয়েছে 42টি। কতটির কথা বলছি? 42টি লাইনের কথা বলছি। আপনারা জানেন যে নুরুল দিন কিন্তু একটি ঐতিহাসিক চরিত্র। যদি আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, আপনারা কিন্তু অনায়াসে উত্তর দিতে পারেন, কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে এটা আসতে পারে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতা একটু ভালোভাবে খেয়াল করবেন, নুরুল না, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতা আমি বলছি যে নুরুল দিন কিন্তু একটি ঐতিহাসিক চরিত্র, এবং এই চরিত্রটি কিন্তু মূলত ছিল রংপুরে। তিনি কিন্তু ছিলেন কৃষক নেতা, এবং তিনি ব্রিটিশ বেনিয়াসর তৎকালীন যে সামন্ত রাজা ছিল এদের বিরুদ্ধে কিন্তু উনি কী করেছিলেন? আন্দোলনে ডাক দিয়েছিলেন। আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে? নুরুল দিনের সারা জীবন, এই কাব্য নাটকের প্রস্তাবনা অংশ থেকে। আমি আবার বলছি, স্পেসিফিকভাবে বলছি, প্রস্তাবনা অংশ থেকে নেওয়া হয়েছে। তো এক কথায় আপনি যদি বলতে চান যে সৈয়দ শামসুল হকের কবিতার বৈশিষ্ট্য বা প্যাটার্ন কেমন, আমরা তো ধরুন শামসুর রহমানের কবিতার বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারি এটা শামসুর রহমানের। পল্লী কবি জসিমউদ্দিনের কবিতার বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারি, জীবন দাসের কবিতার বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারি, নজরুলের কবিতা দেখলে আমরা বুঝতে পারি। তাদের বিষয়বস্তু প্রায় বিষয়বস্তু দেখেও আমরা অনুধাবন করতে পারি। এরকম কিন্তু আমরা শামসুল হকের কবিতার বিষয়বস্তু বা উপজীব্য বিষয় দেখে কিন্তু আমরা নিরূপণ করতে পারি এটি হচ্ছে শামসুল হকের কবিতা। এক কথায় আমরা যদি বলি যে তার কবিতার মূল উপজীব্য বিষয় কি, তাহলে এটা বলা যায় যে মানুষের জটিল জীবন প্রবাহ। কি বলেছি? মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণই হলো শামসুল হকের লেখনের মূল উপজীব্য বিষয়। আরেকটা জিনিস আপনাদের পরীক্ষাতে আসতে পারে, সেটা হলো যে সৈয়দ শামসুল হকের গঠন শৈলী কেমন, লেখার গঠন শৈলী কেমন। গঠন শৈলীতে তিনি কিন্তু সবসময় কি ছিলেন? নিরীক্ষা প্রিয় ছিলেন। মনে রাখবেন, কি প্রিয়? নিরীক্ষা প্রিয় ছিলেন। তার কি কি রচনা সমগ্র রয়েছে আপনারা জানেন যে তিনি শুধু কবিতাই লেখেননি, তার বেশ কিছু উপন্যাস রয়েছে। আমি কিন্তু আগেই বলেছি তিনি সব শাখাতেই বিচরণ করেছেন। তার আরেকটি কাব্যের নাম হলো বৈশাখে রচিত পংক্তিমালা, খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছি? বৈশাখে রচিত পংক্তিমালা। পরাণের গহীন ভিতর, কি বলেছি? পরাণের গহীন ভিতর। আরেকটি কাব্যের নাম হলো রজ্জু পথে চলেছি, এবং আরেকটি ফেমাস কাব্যের নাম হলো প্রতিধ্বনিগণ। কি বলেছি? প্রতিধ্বনিগণ। তিনি অনেকগুলো কাব্য লিখেছেন, ষোলোর প্রায় 20টির মতো কাব্য লিখেছেন। কয়টি? 20টি, 20। এর মধ্যে কিন্তু তার উপন্যাসও রয়েছে। তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে দেয়ালের দেশ। কি বলেছি? দেয়ালের দেশ। কত সালে? 1956 সালে এই দেয়ালের দেশ উপন্যাসটি প্রকাশিত হয়। তারপরে জানেন যে তার বেশ কিছু কাব্য নাটক রয়েছে। ওকে আপনাদের বলছিলাম উপন্যাসের কথা। তিনি সর্বমোট
উপন্যাস লিখেছেন 35টি। কতটি উপন্যাস লিখেছেন? 35টি। ফেমাস উপন্যাসের নাম হলো সীমানা ছাড়িয়ে, এবং বহু নন্দিত এবং নিন্দিত। আমি এভাবেই বললাম কথাটি। বহু আলোচিত, বহু সমালোচিত আরেকটি উপন্যাসের নাম হচ্ছে খেলারাম খেলে যা, এবং রিসেন্টলি আরও আলোচিত আরেকটি উপন্যাসের নাম হচ্ছে নিষিদ্ধ লোবান। তো সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে যে উপন্যাসটি, সেটির নাম হচ্ছে খেলারাম খেলে যায়। এটি নিয়ে কিন্তু তিনি নিজেই বলেছেন, ভূমিকা অংশে তিনি লিখেছেন যে সবচাইতে বাংলাদেশের পাঠকদের মধ্যে সবচেয়ে ভুল বোঝা উপন্যাস হলো খেলারাম খেলে যা। তো যাই হোক, এই সৈয়দ শামসুল হকের প্রথম লেখা যে পত্রিকায় প্রকাশিত হয় সেটির নাম হলো অগত্যা, এবং যে লেখাটি প্রথম প্রকাশিত হয় সেই লেখাটির নাম হলো উদয়াস্ত গল্প। কি বলেছি? উদয়াস্ত গল্প। এখন আসলে আমরা একটু দেখে নেব তার কি কি কাব্য নাটক রয়েছে। তার কাব্য নাটকের সংখ্যা প্রায় 8টি। সর্বমোট কাব্য নাটক কত? 8টি। এর মধ্যে বিখ্যাত কাব্য নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। কি বলেছি? পায়ের আওয়াজ পাওয়া যায়। আরেকটি কাব্য নাটকের নাম হচ্ছে গণনায়ক, এবং আরেকটি কাব্য নাটকের নাম হলো নুরুল দিনের সারা জীবন। খুবই 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 বিখ্যাত। এবং আরেকটি কাব্য নাটক হলো এখানে এখন, আরেকটি কাব্য নাটক হলো ঈর্ষা। তো এছাড়া তার কিছু প্রবন্ধ রয়েছে, মৌলিক প্রবন্ধ। একটি প্রবন্ধের নাম হলো হৃদকলমের টানে, এবং আরেকটি প্রবন্ধের বইয়ের নাম না বলে কিন্তু সৈয়দ শামসুল হক সম্পর্কে আমাদের বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে মার্জিনে মন্তব্য। খুব গুরুত্বপূর্ণ। আপনি একবার না পড়লে আপনার কিন্তু সৈয়দ শামসুল হক সম্পর্কে অনেক কিন্তু ঘাটতি থেকে যাবে। এই বইটা কোনো সময় যদি আপনার সম্ভব হয় কিনে আপনি পড়তে পারেন, অনেক ভালো মানের একটি বই। তিনি ব্যক্তিগত জীবনে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তো এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, এর মধ্যে আদমজি পুরস্কার পেয়েছেন, নাসির উদ্দিন স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তারপরে আলাউল সাহিত্য পুরস্কার পেয়েছেন, 21 পদক তো আছেই। এছাড়া তিনি পদাবলী কবিতা পুরস্কার পেয়েছেন। এক কথায় বলতে গেলে তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন জীবিত থাকা অবস্থায়। তো সর্বশেষ আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে তিনি শেষ জীবনে ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, এবং এই ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি 2016 সালের কথা বলছি 2016 সালের 27 সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতার কবি পরিচিতি সম্পর্কে বেসিক ক্লাস। আমাদের পরবর্তীতে ক্লাস হবে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার মূল ভাব পর্যালোচনা নিয়ে। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা তো ইউটিউবে তো কমেন্ট অপশন আছে। এছাড়াও যদি আপনার ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, টিউটোরিয়াল গ্রুপ, সেখানে আপনারা অংশগ্রহণ করে প্রশ্ন করতে পারেন। তো আশা করছি সকল প্রশ্নেরই আপনাদের উত্তর পাবেন। তো ক্লাসটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পেলে নতুন নতুন ক্লাস নিতে উৎসাহ জাগে। তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।